দেখাও যে গতিজনিত উচ্চতা h সমান h স্কয়ার ভাগ এটা প্রমাণ করতে হবে যে গতিজনিত উচ্চতা h সমান h স্কয়ার ভাগ তাহলে এখানে ধরি এটা হচ্ছে রাজনীতি পদ্ধতি গতিজনিত এখন আমরা জানি স্থিতিশক্তি সমান এবং গতিশক্তি সমান ঠিক আছে। আমরা জানি স্থিতিশক্তি সমান এমভি এবং গতিশক্তি সমান হাফ এমভি স্কয়ার। তাহলে আমরা জানি স্থিতিশক্তি সমান গতিশক্তি তাহলে স্থিতিশক্তি হচ্ছে এম এইচ আর গতিশক্তি হচ্ছে হাফ স্কয়ার। তাহলে আমি যদি দুইটাকে পাশে লাগিয়ে এইচটাকে তাহলে হচ্ছে দেখা হচ্ছে গতিজনিত উচ্চতা h সমান v স্কয়ার ভাগ ঠিক আছে। তাহলে জিনিসটা কি গতিজনিত উচ্চতা এটা হচ্ছে কি তরলে আর v হচ্ছে কি মূল কনস্ট্যান্ট তরল। আমরা ফিজিক্সে পড়েছি যে স্থিতিশক্তির সূত্র পড়েছি স্থিতিশক্তি সমান কি m g a আর গতিশক্তি সমান পড়েছি আমরা হাফ এমভি স্কয়ার ঠিক আছে। আর আমরা কি জানি যে শক্তি কোনো ইয়ে নাই মানে নতুন করে সৃষ্টি নাই এবং এক থেকে আরেক কি হবে রূপান্তরিত হবে। তো আমার তার কি শক্তি যদি হয় ইচ্ছিক শক্তি যেটা হবে সেটা সমান কি হবে গতিশক্তি এবং গতিশক্তি উভয় ক্রিয়াতে পরস্পর সমান হবে ঠিক আছে। তাহলে স্থিতি শক্তি কত এমজি এইচ আর গতিশক্তি কত হাফ এমজি স্কয়ার। আর এইচ থেকে আমরা এই পাশে রাখলাম আর এই যে সাথে গুণাকার আছে ও পাশে নিচে ভাগ হয়ে গেছে এমজিটা ভাগে চলে আসছে। তাহলে এম এম কাটা এবং উপরে থাকছে জিনিসটা আর নিচেতে এই সমান সমান
স্যার নিচের দেখা যায় না? না স্যার। জি স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে, প্রথম থেকে তো শুরু হয়েছে, প্রথম থেকেই হয়েছে। আচ্ছা দেখো, এর আগে তো কিছু ছিল না, প্রথম থেকে শুরু হয়েছে এটা। বার্নৌলির সূত্র প্রতিপাদন করো, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই প্রায় দেয়, ঠিক আছে, মোটামুটি ভাবে ধরতে পারো 80% দিয়ে দিয়েছে। মিলও তোমাদের দিয়েছিল এটা। তো এখানে একটা চিত্র আঁকছি, দেখো প্রথমে একটা চিত্র আঁকছি। এই চিত্রটা ধরো এটা একটা পাইপ, ঠিক আছে। তো প্রথমে আমি একটা নিয়েছিলাম কি, এ সেকশন নিয়েছি এবং বিবি সেকশন নিয়েছিলাম। প্রথমে নিয়েছি কি এ সেকশন এবং এই বিবি সেকশন নিয়েছিলাম, ঠিক আছে। এরপরে কিছুটা দূরত্ব, কতটুকু দূরত্ব, এই বি এল ওয়ান দূরত্ব পর্যন্ত সরাইছি। সেকশনটাকে আরেকটা সেকশনে ভাগ করছি, কত দূরত্ব দিয়ে বি এল ওয়ান পর্যন্ত দূরত্ব। এবং এখানে বি এল টু দূরত্ব নিয়ে আরেকটা সেকশন বানিয়েছি, সেটা হচ্ছে বি প্রাইম, এবং এখানে একটা সেকশন বানিয়েছি এ প্রাইম। তো এই 1 নম্বর সেকশনের এখানে, 1 নম্বর সেকশনের এখানে আছে কি, এখানে কি আছে, বেগ আছে, তারপরে হচ্ছে কি ক্ষেত্রফল আছে, তারপরে চাপ আছে, মানে P1 আছে চাপ। তারপর হচ্ছে কি, এই যে Z1, Z1টাকে বলা হয় ডেটা ভেদ। ডেটা ভেদটা কোথা থেকে, মানে ভূমি থেকে তোমার হচ্ছে পাইপের মিডিল বিন্দু পর্যন্ত, ভূমি থেকে পাইপের মিডিল বিন্দু পর্যন্ত। তাহলে এই যে মিডিল ভূমি কোথায়, এই যে লাইনটা হচ্ছে কি ডেটাম লাইন, এটা। আর ডেটাম লাইন থেকে এই যে পাইপের মিডিল বিন্দু পর্যন্ত Z1, এবং এই ডেটাম লাইন এখান থেকে মিডিল পয়েন্ট পর্যন্ত হচ্ছে কি Z2। প্রথমে হচ্ছে কি, ধরে নিলাম যে এই সেকশনে পাইপের বেগ, ক্ষেত্রফল, চাপ এবং ডেটাম এর যথাক্রমে হচ্ছে কি, বেগ হচ্ছে কি বি, ক্ষেত্রফল হচ্ছে কি এ, এবং চাপ হচ্ছে কি ই, এবং ডেটাম এর হচ্ছে কি জে। যেহেতু এ সেকশন, তাই আমি ওয়ান ধরে নিয়েছি, এ সেকশনের জন্য ওয়ান ধরে নিয়েছি। তাহলে এ1, এ1 এবং এ1। তাহলে এখানে কি কি আছে, বেগ আছে, ক্ষেত্রফল আছে, চাপ আছে এবং ডেটাম এর আছে এ সেকশন। অনুরূপ ভাবে কি বিবি সেকশনে উভয় একই জিনিস আছে, মানে একই ভাবে বিবি সেকশনে পাইপের বেগ, ক্ষেত্রফল, চাপ এবং ডেটাম এর যথাক্রমে। তাহলে এবার দুই বি ধরে নিলাম, যেহেতু এটা এক ধরেছি সেহেতু এটা দুই ধরে নিলাম, এ টু এবং Z2, ঠিক আছে। এবার দেখো BL1, BL1টা কি, BL1টা হচ্ছে তোমার এ হচ্ছে, মানে এই যে এখান থেকে এ হচ্ছে এ প্রাইমের মাঝে, ঠিক আছে, এই BL1, এ হচ্ছে এ প্রাইমের মাঝে। আর BL2টা কি, বিপি হতে বি প্রাইমের মাঝে দূরত্ব। এই যে লিখছি যে BL2 হচ্ছে বিপি হতে বি প্রাইমের মাঝে দূরত্ব, ঠিক আছে। এখন হচ্ছে কি ডাব্লিউ, এটা হচ্ছে কি ডাব্লিউ সমান হচ্ছে কি প্রাইম হতে এ প্রাইমের মধ্যকার ত্বরণের, মানে হচ্ছে কি যে এই যে হতে এ প্রাইমের মধ্যে, মানে এই জায়গাটুকুতে ত্বরণের, এই জায়গাটুকুতে ত্বরণের ওজন কত সেটা। তো ত্বরণের ওজন আমরা কিভাবে বের করবো, ত্বরণের ওজন ডাব্লিউ সমান হচ্ছে তোমার যে এরিয়া জুড়ে ত্বরণটা আছে সেই এরিয়াটা, মানে ক্ষেত্রফলটা, তারপর হচ্ছে কি তার যতটুকু পৃষ্ঠ আছে ততটুকু
আর তারপরে হচ্ছে কি যে তরলটা আছে এই তরলের আপেক্ষিক ওজনটা কত সেটা, মানে টোটাল ওজন সমান হচ্ছে কি ক্ষেত্রফল গণিত হচ্ছে কি তরলের আপেক্ষিক ওজন, তারপর হচ্ছে কি তার গুরুত্বটা মানে কত গুরুত্ব নিয়ে আসে। ঠিক আছে, তাহলে ওজন ডাব্লিউ সমান হচ্ছে কি এটা হচ্ছে কি ক্ষেত্রফল মানে A1, তারপর হচ্ছে ওমেগাটা হচ্ছে কি ওমেগাটা হচ্ছে কি এখানে যে তরলটা আছে তার আপেক্ষিক ওজন, তাহলে ওমেগা এটা হচ্ছে ওমেগা, তারপরে DL1 মানে যতটুকু এরিয়া জুড়ে আছে তাহলে DL1 দূরত্ব পর্যন্ত আছে এটা দিলাম সমান হচ্ছে কি এবার হচ্ছে এই যে বিডি হচ্ছে বি প্রাইমের মধ্যে কতটুকু ওজন আছে মানে এইটুকুর মধ্যে কতটুকু ওজন আছে। তো ঘুরে একই হবে, কারণ কি যে আমরা এর আগের অবিরাম প্রবাহের সমীকরণ থেকে আমরা পড়েছিলাম, এর আগে যে সূত্রটা কালকে যে সূত্রটা করালাম অবিরাম প্রবাহের সমীকরণ করালাম না, ওখানে কি করলাম কি বললাম যে এখান থেকে যেটা আমি ঢোকাবো এখানেও ওই একই সমান পাবো, তাহলে এখানে যদি আমি ওজনটা যেটা হবে এই ওজনটাও কি হবে সেমই হবে, তাই ডাব্লিউ সমান হচ্ছে কি A2 ওমেগা DL। ঠিক আছে, তাহলে এখন দেখো যে ডাব্লিউ সমান এটা আবার ডাব্লিউ সমান আবার এটা। হ্যাঁ, তাহলে এখন দেখো এই থেকে যদি আমি কিভাবে যে ডাব্লিউ সমান হচ্ছে কি A1 ওমেগা DL1 এখান থেকে যদি আমি A1 DL1 টাকে আলাদা করি তাহলে কি হয়, মানে এরকম তো হয় নাকি যে A1 ওমেগা DL1 সমান হচ্ছে কি ডাব্লিউ, তাহলে এখানে যদি আমি A1 DL1 টাকে যদি আলাদা করে রাখি তাহলে এই ওমেগাটা উপাশে কি হবে ভাগ হয়ে যাবে না, কারণ এখানে কি আছে এর সাথে গুণ আকারে আছে ওমেগাটা, উপরে গেলে কি হয়ে যাবে ডাব্লিউ ভাগ ওমেগা হয়ে যাবে, ওমেগাটা ভাগ হয়ে যাবে। তাই এখানে এরকমটাই করছি যে এখানে A1 DL1 টাকে রাখা বাকিটা কি করলাম ডাব্লিউ ভাগ ওমেগা করে দিলাম, এবং এখানেও ঘুরে একই কথা যে ডাব্লিউ সমান হচ্ছে কি A2 ওমেগা DL2, তাহলে এখানে হচ্ছে কি A2 DL2 একসাথে রেখে ডাব্লিউ ভাগ ওমেগা হয়ে গেল। তাহলে এখন দেখো যে এখানেও ডাব্লিউ ভাগ ওমেগা সমান যেটা আছে, আবার এই দুটো দেখো ডাব্লিউ ভাগ ওমেগা সমান এটা আছে, মানে উভয় পক্ষে কিন্তু কি আছে সমান আছে, মানে ডাব্লিউ ভাগ ওমেগা উভয়ের ডান পক্ষে ডাব্লিউ ভাগ ওমেগা আছে, মানে এটারও ডান সাইডে ডাব্লিউ ভাগ ওমেগা এটারও ডান সাইডে ডাব্লিউ ভাগ ওমেগা, তাহলে দুটো ডান সাইড যদি সমান হয় তাহলে পরস্পর ডান সাইড কি হবে, হ্যাঁ স্যার এই যে আপনার হচ্ছিল ওই ওভার লাইনটা থেকে একটু আবার বোঝান। এটা এটা থেকে হ্যাঁ এখান থেকে এটা থেকে হ্যাঁ সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমান সূত্রটা হচ্ছে এটা যে A1 ওমেগা DL1, মানে ডাব্লিউটা প্রথমে দেখো ডাব্লিউ সমান কি লিখছে যে এ হচ্ছে এ প্রাইম মধ্যকার তরলের ওজন, মানে এখানে তরল যে আছে এই তরলটার ওজন, তরলের ওজনটা নির্ভর করবে কিসে তরলটা কতটুকু জায়গায় নিয়ে আছে তার ক্ষেত্রফলের উপর, তার সাথে হচ্ছে তার সাথে হচ্ছে তোমার কতটুকু গুরুত্ব নিয়ে আসে এই গুরুত্বটুকু, আর তার সাথে হচ্ছে কি তরল যেটা আছে ওর ভিতরে এই তরলের আপেক্ষিক ওজন কত, তাহলে মানে ডাব্লিউ সমান হবে কি A1 মানে হচ্ছে কি ক্ষেত্রফল, তারপর হচ্ছে কি ওমেগা মানে হচ্ছে কি আপেক্ষিক ওজন, তার মানে DL1 মানে এই দূরত্বটা DL1। ঠিক আছে, এটা ডাব্লিউ মান এখানে যেটা হবে এখানেও সেম হবে, কারণ হচ্ছে অবিরাম প্রবাহের সমীকরণ থেকে আমরা জানি যে এখানে যেটা ঢুকাবো সেখানে এখানেও ওই যতটুকু পাবো, ওই জন্য ডাব্লিউ সমান কি A1 এটা যতটুকু ওজন এটাও ততটুকু ওজন। ঠিক আছে, এবং এ লাইনটা কেমন হলো সেটা দেখো যে ডাব্লিউ সমান এখানে তো আমি লিখে দিলাম আলাদা করে, এখানে কি ডাব্লিউ সমান A1 ওমেগা DL1 না, এখানে যদি আমি লিখে দিই আলাদা করে এইটুকু যদি আমি লিখি যে এটুকু ডাব্লিউ সমান কি A1 ওমেগা DL1, ডাব্লিউ সমান A1 ওমেগা DL1 এটা যদি হয় তাহলে এটাকে যদি আমি এই ওমেগাটা এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে এর সাথে এই A1 DL1 এর সাথে, তাহলে এটা যদি আমি এই পাশে সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি গুণ চিহ্ন থাকলে কি হয় ভাগ হয়, তার মানে কি ডাব্লিউ ভাগ হচ্ছে কি ওমেগা সমান হচ্ছে কি A1 DL1, এটাই লিখছি আমি এখানে A1 DL1 সমান হচ্ছে কি ডাব্লিউ ভাগ ওমেগা, এটা সমান এটা হলো এখন এটা বাদ দিয়ে যদি আমি এখন এই ডব্লিউর সাথে যদি এই এ সম্পর্কটা লিখি তাহলে একই কথা না, এবার ডাব্লিউ সমান হচ্ছে কি A2 DL2 একই কথা না, তাহলে আবারও ঘুরে কথা এগুলো ওমেগা চলে আসলো, তাহলে এখানে কি হয়ে গেলো A2 DL2 তাই এখানেও লিখছি A2 DL2 সমান কি ডাব্লিউ ভাগ ওমেগা, বুঝা গেছে? জি স্যার। এই ডান দিকে এটা দেখো A1 DL সমান হচ্ছে কি ডাব্লিউ ভাগ ওমেগা, আবার A2 DL2 সমান হচ্ছে কি ডাব্লিউ ভাগ ওমেগা, এটারও ডান পাশে ডাব্লিউ ভাগ ওমেগা এটারও ডান পাশে কি ডাব্লিউ ভাগ ওমেগা, তো
উভয় ডান পক্ষ যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি উভয়ের বাম পক্ষ পরস্পর সমান হবে। ডান পক্ষ যেহেতু সমান উভয়ের বাম পক্ষটাও কি হবে সমান হবে। তার মানে কি a1 b1 bl1 সমান হচ্ছে কি a2 bl। বুঝতে পারছো? কারণ এটারও ডাব্লু ভাগ ওমেগা, এটাও ডাব্লু ভাগ ওমেগা, ডান পক্ষ দুটার সমান, ডান পক্ষ দুটার সমান হলে পরস্পর বাম পক্ষ দুটা কি হবে সমান হবে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ করে ফেলি। এখন দেখো এ হতে এ প্রাইম সেকশনে চাপের ফলে কাজ, মানে এ হতে এ প্রাইম চাপ প্রদানের ফলে কি কাজ হবে? চাপ প্রদানের ফলে কাজ হচ্ছে কি E1 A1 BL1 E1 A1 এবং BL1 এবং হচ্ছে দেখো ডিবি হচ্ছে বি প্রাইম এর মধ্যকাজ সেকশনে চাপের ফলে কাজটা হচ্ছে কি। এখন এখানে দেখো চাপটা কি আছে বিপরীত ভাবে দিচ্ছে না, এই যে তীর চিহ্নটা দেখো এখানে, এখানে চাপটা কিভাবে দিচ্ছিল পজিটিভ ভাবে দিচ্ছিল, এই দিকে দিচ্ছিল মানে ডান দিকে দিচ্ছিল, কিন্তু এই চাপটা কি হচ্ছে চাপটা দিচ্ছে কিভাবে বাম দিকে দিচ্ছে, বাম দিকে দিচ্ছে, তীর চিহ্নটা দেখো বাম দিকে দিচ্ছে না, সেই জন্য এখানে কি হচ্ছে মাইনাস হয়েছে, মাইনাস P2A2 BL2। ঠিক আছে, কার গো গরু কার আমার স্যার এ হচ্ছে এ প্রাইম সেকশনের চাপের ফলে কাজ। মোট কথা হচ্ছে কি যে এ সেকশন থেকে এ সেকশনে যাবে একটা তো চাপ কাজ করবে নাকি, একটা চাপ কাজ করবে, তো এই চাপের ফলে কি পরিমাণটা কাজ হবে সেটা হচ্ছে কি চাপের ফলে কাজ হচ্ছে কত P1 A1 BL1, মানে যে চাপটা দেবো সেটা এবং হচ্ছে কি যে ক্ষেত্রফল যে জায়গায় প্রচুর ক্ষেত্রফল সেটা এবং হচ্ছে কি এর দূরত্বটা মানে BL1টা। তাই এটা হলো, এটা হচ্ছে কিভাবে ছিল এই চাপটা দেখো তিনটা কোন দিক এদিক মানে পজিটিভ দিকে আছে এভাবে মানে ডান দিকে। ঠিক আছে, এর জন্য P1টা প্লাস আসছে P1 A1 BL1 এবং বিবি হচ্ছে বি প্রাইম বিবি থেকে হচ্ছে কি বি প্রাইমের যে চাপটা চাপের ফলে যে কাজটা হচ্ছে সেটা দেখো, এই চাপটা দেখো নেগেটিভ ভাবে আছে, মানে তীক্ষ্ণতা দেখো লক্ষ্য করো যে ওই বাম দিক থেকে ডান দিকের দিকে আসছে মানে P2টা, তাই নেগেটিভ, নেগেটিভ হচ্ছে কি P2A2 BL। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে একটা গেল পজিটিভ ভাবে কাজ মানে এখান থেকে পজিটিভ এবং ওই পাশ থেকে হচ্ছে কি নেগেটিভ ভাবে কাজ হচ্ছে, তাহলে অতএব চাপের ফলে মোট কাজ, চাপের ফলে মোট কাজ, তাহলে একটা কাজ পাইলাম হচ্ছে P1 A1 BL1 আর আরেকটা পেলাম কি মাইনাস P2A2 BL। তাহলে দুটার এখন কি করবো মোট কাজ যেহেতু রয়েছে সেহেতু কি করবো যোগ করবো, দুটাকে যোগ করবো P1 A1 BL1 এর সাথে যোগ মাইনাস P2A2 BL মাইনাস P2A2 BL2। তাহলে P1 A1 BL1 থাকলো, এখন A মাইনাস আর A প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে P2A2 BL2। ঠিক আছে, তাহলে এখন দেখো যে এখানে হচ্ছে কি P1 A1 BL1 আর এখানে হচ্ছে কি P2A2 BL2। তাহলে এখন আমরা একটা জিনিস জানি যে A1 BL1 সমান হচ্ছে কি A2 BL2। এই যে এখানে দেখো A1 BL1 সমান হচ্ছে কি A2 BL2। তাহলে যেখানে A1 BL1 আছে সেখানে আমি কি লিখতে পারি A2 BL2 লিখতে পারি। তাহলে এখানে দেখো P1 তারপরে কি ছিল A1 BL1, তো A1 BL1 সমান আমরা কি লিখতে পারি A2 BL, তাই এখানে A2 BL2 লিখছি সমান হচ্ছে কি P2 তারপরে যেটা ছিল সেটাই A2 যেটা ছিল সেটা লিখছি আর কি। এটা হচ্ছে আসলে সব আমরা এখানে মাইনাস হবে, এটা মাইনাস কি ব্যাপার কিন্তু মাইনাস দিতে হবে। তাহলে তাহলে এই যে A1 BL1 এর জায়গাতে কি লিখলাম A2 BL2, মানে যে এখানে A1 BL1 সমান হচ্ছে A2 BL2, তাই এখান থেকে এই জিনিসটা লিখলাম। আর এখানেও A2 A2 BL2, তাহলে এবার দেখো এখানেও A2 BL2 এখানেও A2 BL2, তাহলে উভয় পক্ষে A2 BL2 আছে, তার মানে A2 BL2 কমন নিয়ে নিলাম, তাহলে A2 BL2 কমন নিয়ে নিলে এখানে থাকছে কি P1 মাইনাস হচ্ছে কি P2। আর A2 BL2 সমান আবার দেখো A2 BL2 সমান আবার কি W ভাগ ওমেগা না, A2 BL2 সমান কি W ভাগ ওমেগা, তাই A2 BL2 সমান কি লিখছি W ভাগ ওমেগা P1 মাইনাস P2। ঠিক আছে, জি স্যার এটাই শেষ না? না না এরে আল্লাহ কি বলো তুমি, হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে তো যাও তো।
এতটুকুতে প্যাচ লেগে যায়। হ্যাঁ, এটা কিসের প্যাচ লাগবে? স্যার। হ্যাঁ, এই যে আপনার হচ্ছিল ডিএলও এই জায়গাটুকু হচ্ছে এর মধ্যে যে তরলটা আছে, এই তরলটার ওজনটা হচ্ছে ডাব্লিউ। তাহলে স্যার এই যে আপনার হচ্ছিল বি বি প্রাইমের ওজন, তরলের ওজনটা নেয় নাই কেন? কেন নিব না? একই তো নিয়েছি তো, একই তো হয়েছে এ টু ওমেগা ডিএল টু, এ টু ওমেগা মানে ডিএল টু, এটা খালি একবার লেখছেন ডাব্লিউ এ প্রাইমেরটা, তাই তো? হ্যাঁ, আর এটা হচ্ছে কি ওই বি প্রাইমেরটা, এ টু ওমেগা ডিএল টু, বি প্রাইমেরটা ওজনটা কিন্তু সেমই হবে, কারণ এখানে যে ওজন এখানে সে ওজন, বললাম না আমি, এজন্য এটা লিখছি। স্যার তাহলে আবার যদি এই যে আমি যদি আবার ডাব্লিউ দিয়া তারপর ছিল বি প্রাইম হতে মধ্যকার তরলের ওজন এভাবে লিখলো তো আরেকটা লাইন বাড়ানো যায়, তাই না? আরেকটা লাইন বাড়ানোর দরকার নেই তো, আমার তো রিলেশনটা বের করতে হবে, ডাব্লিউর সাথে যে রিলেশন এটা বের করতে হবে, আর আরেকটা লাইন করতে হবে। তাহলে আজকে শেষ নাকি স্যার? আরাম দাদা শেষে এটা এখনো শেষ হয় না? আরো দুবার লাগবে। আমার চিত্র আর দরকার আছে, থাক চিত্রটা থাক। চিত্র লাগবে না। আমরা জানি স্থিতি শক্তির অবস্থান কি, অবস্থায় সমান ওয়ান মাইনাস হবে সমাধানটা গতি। স্যার এর পর কি আরো কোনো ম্যাথ করাবেন স্যার? তারপর পরে কাজ কত পেয়েছিলাম, ডাব্লিউ ভাগ এটা পেলাম। স্যার এই ম্যাথটা কি পরীক্ষায় দিব স্যার? আপনার কি আপনি শিওর স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এইটা করতে গেলে তো স্যার বাকিগুলো আর করতে হবে না স্যার। সহজ না কিন্তু এটা, এটা কঠিন না। খালি তিনটা জিনিস বের করা, তিনটা জিনিস বের করা, একটা হচ্ছে কি চাপের ফলে কাজ,
আর একটা হচ্ছে স্থিতি শক্তির অপচয়, আর একটা হচ্ছে অর্জিত গতিশক্তি। এই তিনটা জিনিস যদি বের করতে পারো তাহলে এখানে তো আমরা জানি স্থিতি শক্তির অপচয় প্লাস চাপের ফলে কাজ সমান হচ্ছে কি অর্জিত গতিশক্তি। এই তিনটা জিনিস বসায় দিলে ক্যালকুলেশন করলে শেষ, আর কিছু নেই। আর আমি জানেন মিড টার্মে স্থিতি গতিশক্তি অপচয় আর অর্জিত গতিশক্তি পর্যন্ত নাকি অল্প একটু দিতে পারছি, পরেরটুকু ভুলে গেছি। একই জিনিস তো, ওইটুকু পারলে তো এইটুকু তার কোনো ইয়ে নাই। এই সূত্রটা জানলে তো হলো যে স্থিতি শক্তির অপচয় ওই প্লাস হচ্ছে চাপের ফলে যোগ অর্জিত গতিশক্তিটা মানে আর দিতে পারি নাই, অল্প একটু তুলতে পারছি, পরে আর খেয়াল করতে পারি নাই এক রাতে তো। আচ্ছা দেখো তাহলে এবার, তাহলে এর আগেও কিন্তু আমি স্থিতি শক্তি সমান কি লিখছিলাম, এমজিএইচ লিখলাম না? স্থিতি শক্তি কি এমজিএইচ লিখছিলাম না এর আগের সূত্রে? আগের যে প্রমাণটা করাইলাম আমরা জানি কি স্থিতি শক্তি সমান কি এমজি এইচ, এবং গতি শক্তি সমান কি লিখছিলাম হাফ এমভি স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো এখানে দেখো স্থিতি শক্তির অপচয় বলতে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে কি এখানে তো ওখানে তো স্থিতি শক্তি সমান এমজিএইচ লিখছি, কিন্তু এখানে এখানে দুইটা কিন্তু সেকশন, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বিবি। এর জন্য হচ্ছে কি এ হচ্ছে বিবি তে গেলে কি পরিমাণ মানে অপচয়টা হবে, স্থিতি শক্তির অপচয়টা কতটুকু হবে সেটা। তাহলে স্থিতি শক্তির অপচয়টা হচ্ছে কি এমজিএইচ, মানে এক নম্বর সেকশন মানে এ সেকশনে এমজিএইচ মাইনাস হচ্ছে কি এমজিএইচ টু। সূত্রটা মেন সূত্রটা হচ্ছে কি স্থিতি শক্তির সূত্র হচ্ছে কি এমজিএইচ, কিন্তু এখানে দুটো সেকশন আছে এই জন্য হচ্ছে কি এমজিএইচ ওয়ান মাইনাস হচ্ছে কি এমজিএইচ টু। ঠিক আছে, এখন এখন আমরা জানি ডাব্লিউ সমান হচ্ছে এমজি, একটা সূত্র আমরা জানি দুইটা সেকশন কেন দিছে স্যার? তাহলে সূত্র প্রমাণ করতে গেলে তোমার দুটা নিতে হবে। আগে দুটা সেকশন কল্পনা করে ধর, তাহলে দেখো এক আর দুই দিয়ে ধরতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে দেখো ডাব্লিউ সমান হচ্ছে কি এমজি, ডাব্লিউ সমান এমজি একটা সূত্র আছে, পদার্থের একটা সূত্র ডাব্লিউ সমান এমজি। তাহলে এখানে দেখো এমজি আসে না, এখানে এমজি আসে না, তাহলে এমজির জায়গাতে আমি কি লিখতে পারি, ডাব্লিউ লিখতে পারি, এবং ডাব্লিউ সমান কি এমজি, তাহলে এমজির জায়গাতে আমি ডাব্লিউ লিখতে পারি, তাহলে ডাব্লিউ আর এটা এইচ ওয়ান এইচ ওয়ান দিলাম, আবার মাইনাস আছে মাইনাস দিলাম, আবার এমজি সমান আবার ডাব্লিউ লিখলাম, আবার এইচ টু আছে এইচ টু দিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি এটা হচ্ছে কি এই ফলটা হচ্ছে কি উচ্চতা প্রকাশ করতে, মানে হাইট প্রকাশ করতে এই ফল দিয়েছে, তাই কি না? কিন্তু ওখানে দেখো এখানে এখানে যখন আমি বাংলাদেশ সূত্র যখন এরকম ভাবে আগে ছিলাম তখন এরকম ভাবে হাইট বুঝাইতে আমার জেডটা প্রকাশ করছিলাম না, এখান থেকে হচ্ছে কি জেড ওয়ান আর এটা ছিল জেড টু, মানে এটা হাইট প্রকাশ করতে আমি ব্যবহার করেছিলাম না ডেটা ভেদটা, ডেটা ভেদটা হাইট প্রকাশ করতে, যেহেতু এখানে হাইট এইট ওয়ান, তাই কি না? কিন্তু আমার বাংলাদেশ সূত্রে এই হাইটটা কি আকারে প্রকাশ করছে, আমি জেড আকারে প্রকাশ করছি, তাই এইট ওয়ান সমান জেড ওয়ান হচ্ছে। বুঝতে পারছো? আমার সূত্র হচ্ছে কি হাইট, মূল সূত্র হচ্ছে কি এমজিএইচ মানে হাইট, সূত্র হচ্ছে উচ্চতা, কিন্তু আমি আমার এই বাংলাদেশ সূত্রকে আমি হাইট এনে কি দ্বারা প্রকাশ করছি, জেড দ্বারা প্রকাশ করছি, তাই এইচ এর জায়গাতে এখানে আমি জেড লিখলাম। ঠিক আছে, মাইনাস এইচ এর জায়গাতে এই জেড। তাহলে দেখো এখানেও ডাব্লিউ এখানেও ডাব্লিউ, উভয় পক্ষ যদি ডাব্লিউ থাকে তাহলে ডাব্লিউটা কমন নিয়ে নিলাম, কমন নিলে কি থাকলো জেড ওয়ান মাইনাস জেড। বুঝতে পারছো কি এটা? এইচ থেকে জেড কেমনে হলো বুঝতে পারছো? জি স্যার, কিন্তু স্যার ওই যে চিত্রে আমরা এইচ নিলে পারতাম না নাকি জেডই নিতে হবে? এটা চিত্রে এইচ, হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে বার্নৌলির সূত্রে এখানে ডেটা ভেদ দ্বারা প্রকাশ করতে হবে, ডেটা ভেদকে তোমার এইচ না, এই ডেটা ভেদকে তোমার জেড দ্বারা প্রকাশ করতে হবে। আচ্ছা ওকে স্যার। আর ডেটা মেট যেটা একটু উপর দিয়ে হালকা হালকা লাইন গেছে ওইটা ডেটা মেট না? হ্যাঁ, মানে মিডিল যেটা দাগ গেছে সেটা, সেটা বুঝতে পারছি। যে ডেটা লাইন, এটা হচ্ছে ডেটা লাইন। ঠিক আছে, উপরে তো হচ্ছে তোমার ডেটা ভেদ। বোঝা গেছে কি স্থিতি শক্তির অপচয়টা? অর্জিত গতিশক্তি, অর্জিত গতিশক্তি, গতিশক্তির সূত্র আমরা কি জানি হাফ এমভি স্কয়ার, গতিশক্তির সূত্র কি হাফ এমভি স্কয়ার নাকি হাফ এমভি স্কয়ার। অর্জিত গতিশক্তি বলছে, তার মানে হচ্ছে কি এই জায়গা থেকে কিভাবে গতিশক্তিটা অর্জিত হয়েছে
এখন কথা হচ্ছে কি, আমি যখন এই চিত্র যখন ছিল এরকম, মানে এরকম ছিল না, মানে এদিক স্বরূপ ছিল আর এদিক প্রশস্ত ছিল, তাহলে গতি শক্তি মানে হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার মানে ভি টু, এটা হচ্ছে কি ভি টু, তাহলে এই ভি টুর বেগ বেশি না, ভি টু কি এখানে বেগ বেশি কখন হয়, আমরা যদি জানি কি হয়ে গেছে। গ্যাস যদি কম হয়, গ্যাস যদি কম হয় তাহলে বেগ কি হয়, বেড়ে যায়। তাহলে বেগ যেহেতু বড়, কোথায় বড়, 2 নম্বর সেকশনে বড়, ওই জন্য এবার 2টাকে আগে লিখছি, মানে ভি2টাকে আগে লিখছি, বুঝতে পারছো? কারণ বেগ বেশি, বেশি থেকে কম টাকে বিয়োগ করবো, তাহলে তো আমি মানে মানে অর্জিত কতটুকু সেটা পাবো, তাই কি না? তাহলে এখন বেগ বেশি কোথায়, এই সেকশনে, 2 নম্বর সেকশনে, এর জন্য হাফ এম ভি2 স্কয়ার মাইনাস হচ্ছে কি হাফ এম ভি1 স্কয়ার, ঠিক আছে? তাহলে এবার দেখো যে এই হাফ হাফ ঠিক আছে, এখন এম এর জায়গা থেকে লিখছি ডাব্লিউ ভাগ জি লিখছি, তাহলে এখন দেখো এই যে এম জি সমান কত, এম জি সমান ডাব্লিউ করলাম না প্রথমে, যে ডাব্লিউ সমান এম জি বা এম জি সমান কত ডাব্লিউ, তাহলে এম টাকে যদি এ পাশে রাখি তাহলে জিটা কি হবে, ও পাশে ভাগ হয়ে যাবে, ডাব্লিউ ভাগ জি, তার মানে এম সমান কত ডাব্লিউ ভাগ জি, তাহলে এম এর জায়গাতে আমি কি লিখছি ডাব্লিউ ভাগ জি, ঠিক আছে? এই এম এর জায়গাতে ডাব্লিউ ভাগ জি, আর এখানে ভি2 স্কয়ার আছে, ভি2 স্কয়ার রেখে দিচ্ছি, মাইনাস আছে মাইনাস দিলাম, হ্যাঁ স্যার আরেকটা কথা স্যার, ওইটা বুঝি না স্যার, ওই যে ডাব্লিউ যে লিখলেন এটা এমবির জায়গায় ওইটা কি কথা বুঝলো? হ্যাঁ স্যার ওই যে স্যার বলছি ওই যে এই যে এমভি স্কোয়ারের জায়গায় যে ডাব্লিউ লিখলেন না, এটা স্যার বুঝি না, এটা আরেকবার একটু বুঝুন। আর আমরা ওখানে না জি স্যার, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে যে নিচের লাইনটায় ডব্লিউ লিখলেন না, ডব্লিউ ভাগ জি, হ্যাঁ, ওইটা। এই যে হাফ হাফ ঠিক আছে, এম এর জায়গাতে লিখছি ডাব্লিউ ভাগ জি, এম এর জায়গাতে লিখছি ডাব্লিউ ভাগ জি, এন্ড কিভাবে যে সাইড নোট আমি লিখে দিয়েছি, সাইড নোটে দেখো এম জি সমান হচ্ছে কত ডাব্লিউ, আমরা জানি এম জি সমান ডাব্লিউ বা ডাব্লিউ সমান এম জি, ঠিক আছে? ডাব্লিউ সমান এম জি, তার মানে এম জি সমান কি ডাব্লিউ, এম জি সমান ডাব্লিউ, তাহলে এখান থেকে এম টাকে যদি আলাদা করি তাহলে এম সমান হচ্ছে কত, এই জিটা কি আছে এম এর সাথে গুণ আকার আছে, তাহলে ও পাশে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে, তাই এম সমান হচ্ছে কি ডাব্লিউ ভাগ জি, তাই এখানে এম সমান ডাব্লিউ ভাগ জি আমি বের করে দেখাইছি, তাহলে এম সমান ডাব্লিউ ভাগ জি, তাহলে এম এর জায়গাতে কি লিখছি ডাব্লিউ ভাগ জি লিখছি, এই যে এখানে বাইর করে এম এর জায়গাতে ডাব্লিউ ভাগ জি, আর এই ভি2 স্কয়ার গুণ ভি2 স্কয়ার ঠিক আছে, আবারও মাইনাস হাফ এম এর জায়গাতে আবার কি ডাব্লিউ ভাগ জি, তারপর গুণ ভি1 স্কয়ার, এই যে ভি1 স্কয়ার, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার, জি স্যার। একদম বুঝা গেছে, জি স্যার, বুঝা গেছে এম সমান ডাব্লিউ ভাগ জি কেমনে দিলাম, এখানে এখানে সাইড সমান ডাব্লিউ ভাগ জি, তাহলে এখন দেখো, এখন এ লাইন থেকে এ লাইন দেখো যে মাইনাসের এ পারও ডাব্লিউ আছে, মাইনাসের ও পারও ডাব্লিউ আছে, ঠিক আছে? তো ডাব্লিউটাকে যদি আমি কমন নিই, যদি আমি ডাব্লিউটাকে কমন নিই তাহলে কি হচ্ছে, এই ডাব্লিউ ডাব্লিউ বাদ, তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে শুধু ভি2 স্কয়ার, উপরে থাকছে ভি2 স্কয়ার আর নিচে থাকছে কি 2 আর জি, নিচে থাকছে 2 আর জি, তাহলে এই যে ভি2 স্কয়ার ভাগ জি, ঠিক আছে? তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম, আবার এই ডাব্লিউটা বাদ, কমন নিয়ে নিয়েছি ডাব্লিউটা কমন নিয়েছি, তাই ডাব্লিউটা বাদ, তাহলে কি থাকলো, উপরে থাকছে ভি1 স্কয়ার আর নিচে থাকছে এই 2 আর এই জি, তাহলে 2 জি, ঠিক আছে? তাহলে ভি1 স্কয়ার ভাগ হচ্ছে কি 2 জি, বুঝা গেছে? বুঝি নেই স্যার। এখন এই যে মাইনাসের এ পারে কি আছে হাফ ডাব্লিউ ভাগ জি ভি2 স্কয়ার, আবার এ পারে কি আছে হাফ ডাব্লিউ ভাগ জি ভি1 স্কয়ার, এখানে আমি উভয় পক্ষ মাইনাসের এ পক্ষ এবং মাইনাসের ও পক্ষ, দুই পক্ষ থেকে ডাব্লিউটাকে কমন নিয়েছি, ডাব্লিউটাকে কমন নেওয়া মানে কি ডাব্লিউ ডাব্লিউ কাটিয়ে দিব, প্লাস করে দেবো, তাহলে এখানে ডাব্লিউটা যেহেতু কমন নিয়েছি তাহলে মাইনাসের এ পারে তাহলে কি কি থাকছে, এই উপরে এই ভি2 স্কয়ারটা কোথায় আছে, উপরে না, সাইডে লেখা মানে কিছু থাকা, উপরে থাকা, আর এই ডাব্লিউটা যেহেতু কমন নিয়ে নিছি তার মানে এই ডাব্লিউ ডাব্লিউ বাদ হয়ে যাবে, তাহলে ডাব্লিউ বাদ, তাহলে উপরে থাকছে এই ভি2 স্কয়ার আর এই যে 2টা কোথায় আছে নিচে এবং জিটা কোথায় আছে নিচে, তাই এই যে নিচে হচ্ছে কি 2 আর জি, তাই 2 জিটা কোথায় দিয়ে দিলাম নিচে দিয়ে, স্যার ডাব্লিউ জিও তো কমন নিতে পারতাম। না আবার এখানে এখানে আমি ডাব্লিউটাকে আলাদা করছি কি জন্য, যে দেখো স্থিতি শক্তির অপচয়, এখানেও দেখো ডাব্লিউটাকে আমি শুধু আলাদা করছি, এর সাথে আর কিছু রাখিনি, জি ডাব্লিউটাকে স্যার। আলাদা করছি, তারপরে দেখো ওই চাপের ফলে কাজের ওখানে তা দেখো ডাব্লিউটাকে আলাদা করা আছে, ঠিক আছে? যার কারণে পরবর্তীতে আমরা ডাব্লিউটাকে কেটে দিতে পারি আবার, ওই জন্য ডাব্লিউটাকে আলাদা করছি, এখানে জি
ঠিক বলেছো তুমি যে 2G ও কমন নিতে পারি, এখানে 2G ও কমন নিতে পারি, কিন্তু 2G নিলে কি হবে না, পরবর্তীতে আবার বাদ দিতে পারবো না, যার কারণে শুধু ডাব্লুটাকে আলাদা করার জন্য আমি এরকম করছি। বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এখানে এখানে ডাব্লু কমন নিয়ে তাহলে কি থাকবে, উপরে থাকছে ভি2 স্কয়ার আর নিচে থাকে 2G। তাহলে এখানে মাইনাস মাইনাস আছে, আবার এখানে আবার দেখো ডাব্লু ডাব্লু কাটা, তাহলে উপরে থাকছে কি ভি1 স্কয়ার, নিচে থাকছে 2G, ভি1 স্কয়ার 2G। তাহলে এই স্থিতিশক্তির অপচয়, গতিশক্তি, অর্জিত গতিশক্তি এবং চাপের ফলে কাজ, তিনটা জিনিস আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা জানি সূত্রটা হচ্ছে কি, আমরা জানি যে স্থিতিশক্তির অপচয়ের সাথে যদি চাপের ফলে কাজটা যোগ করি তাহলে কি হবে, অর্জিত গতিশক্তি সমান হবে। ঠিক আছে, তাহলে স্থিতিশক্তির অপচয় যোগ হচ্ছে চাপের ফলে কাজ সমান হচ্ছে কি, অর্জিত গতিশক্তি। তাহলে স্থিতিশক্তির অপচয় কোনটা পাইলাম, স্থিতিশক্তির যেটা পাইলাম ডাব্লিউ ইনটু হচ্ছে কি Z1 মাইনাস Z2, তাহলে যে ডাব্লিউ Z1 মাইনাস Z2 লিখে দিলাম, তারপরে যোগ আছে যোগ দিলাম। এবার চাপের ফলে কাজ, চাপের ফলে কাজ কি পাইছি, এর আগে বাই করে রাখছিলাম না, চাপের ফলে কাজ হচ্ছে কি ডাব্লিউ ভাগ ওমেগা ইনটু হচ্ছে কি P1 মাইনাস P2, এটা চাপের ফলে কাজ, এর আগে যেটা বাই করছিলাম এটা দিয়ে দিলাম, সমান সমান দিলাম। এবার অর্জিত গতিশক্তি, অর্জিত গতিশক্তি কোনটা পাইলাম, ডাব্লিউ ইনটু V2 স্কয়ার ভাগ 2G মাইনাস V1 স্কয়ার ভাগ 2G, বসে দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো যে সমানের এ পাশেও ডাব্লিউ আছে, এখানেও ডাব্লিউ আছে, এবং সমানের ওপারেও এখানেও ডাব্লিউ আছে। তাহলে এবার উভয় পক্ষ থেকে আমি ডাব্লিউটাকে ভ্যানিশ করে দিব। তাহলে ডাব্লিউ যদি আমি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে এখানে কি থাকছে, Z1 মাইনাস Z2, তাহলে ডাব্লিউ বাদ, তাহলে Z1 মাইনাস Z2 থাকে, তাহলে Z1 মাইনাস Z2। তাহলে এখানে যদি ডাব্লিউ বাদ দিয়ে দিই, এখানে যদি ডাব্লিউটা বাদ দিয়ে দিই তাহলে এখানে কি থাকছে, উপরে থাকছে P1 মাইনাস P2 আর নিচে থাকছে ওমেগা, মানে এরকম হচ্ছে যে এটা থাকবে কিরকম, P1 মাইনাস P2 আর হচ্ছে কি ওমেগা, মানে এরকম থাকে, তাই কি না, যে P1 মাইনাস P2 ভাগ ওমেগা এরকম থাকে না। মানে এই ডাব্লুটা কমন নিয়েছি, তাহলে কমন বাদ দিয়ে দিচ্ছি আমি, তাহলে ডাব্লুটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে, উপরে থাকছে P1 মাইনাস P2 আর নিচে থাকছে কি ওমেগা, তাই এটা P1 মাইনাস P2 ভাগ ওমেগা। এই জিনিসটাকে আমি আলাদা করে লিখতে পারি, P1 এর নিচেও ডাব্লু ওমেগা আছে, আবার P2 এর নিচেও ওমেগা আছে, এটাকে যদি আমি আলাদা করে লিখি তাহলে কি হয়, P1 ওমেগা মাইনাস হচ্ছে কি P2 ওমেগা। ঠিক আছে, উভয়ের নিচে কি আছে, ওমেগাটা আছে, তাই এই জিনিসটাকে আমি এই যে এরকম ভাবে লিখছি, P1 ভাগ ওমেগা আবার মাইনাস হচ্ছে কি P2 ভাগ ওমেগা সমান। তাহলে এখানে যেটা ডাব্লু বাদ দিলে যেটা থাকছে সেটাই, যে V2 স্কয়ার ভাগ 2G মাইনাস হচ্ছে V1 স্কয়ার ভাগ 2G। এবার কি করলাম, যেগুলো 1 সেগুলোকে এক দিয়ে করলাম, আর যেগুলো 2 সেগুলোকে আলাদা আলাদা দিয়ে করলাম। তাহলে এখানে Z1 টা এটা 1, তাহলে Z1 টা এই পাশে রাখলাম। এবার দেখো P1 ভাগ ওমেগা, তাহলে যে এটা প্লাস আছে সমানের এপারে আছে, তাহলে P1 ভাগ ওমেগা এই পাশে রেখে দিলাম। তারপরে আবার কি আসবো, V1 স্কয়ার ভাগ 2G, মানে অঙ্কগুলোকে আলাদা করছি। তাহলে এখন দেখো V1 স্কয়ার সমানের উপরে আছে এবং কি আকার আছে, মাইনাস আকার আছে, তো সমানের এপারে যদি নেস তাহলে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, V1 স্কয়ার ভাগ 2 সমান। তাহলে এবার Z2 মানে অঙ্কগুলোকে নিয়ে যাবো এক দিয়ে করবো, তাহলে এখানে দেখো মাইনাস Z2, সমানের উপরে নিয়ে গেলে কি হবে, প্লাস Z2। তারপর এখানে দেখো মাইনাস একটু ভাগ ওমেগা, তাহলে সমানের উপরে নিয়ে গেলে কি হবে, প্লাস একটু ভাগ ওমেগা। আর এটা তো V2 স্কয়ার ভাগ 2D তো সমানের উপরে আছে, তাই প্লাস V2 স্কয়ার ভাগ। এখানে আমি এখানে ডাব্লু আছে, আবার এখানেও ডাব্লু আছে, এখানেও ডাব্লু আছে, উভয় পক্ষে ডাব্লু আছে, কিন্তু আরামদাদা এতক্ষণে আসছে ভাই, ওকে আমি আলাদা করে মেসেজ দিয়েছি কোন আগে, আর ও এতক্ষণে আসছে, ক্লাস শেষ যখন তখন আসছে।